হ্যাঁ, হয়তো কিছু টেকনিক বুঝি, কিছু পড়াশোনার ক্ষেত্রে হয়তো গভীরে ঢুকতে পারি। হ্যাঁ, দেখা না দেখা অদেখা সব কিছু মিলে একটা ডিসকোর্স। তোমার একটা এই রিসেন্ট পাস্টে আমাদের সবাইকেই নাড়িয়ে দিয়ে গেছে যে ঘটনা, অভয়াকাণ্ড, সেইটা নিয়েও একটা ছবি দেখলাম ওখানে। তোমার সেই সময় তোমার তুলি গর্জে উঠেছিল, আমরা দেখেছি সেই ছবি। মানে সময়টাকেও ধরে রাখছেন সমাজে। আসলে আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না। এটা সমাজ যেভাবে কাজ করেছে, ও ওই জায়গাটাকে ভয়ঙ্করভাবে ধরেছে। অদ্ভুত একটা মৃত্যুর নাচন, হ্যাঁ, সেটাকে ও কিন্তু প্রতিফলিত করেছে। ওখানে কতগুলো ক্যানভাস রয়েছে যেটা এই সিরিজের থেকে একদম আলাদা। আর এটাই তো হওয়া উচিত একজন শিল্পীর, যে সমাজ তাকে প্রতিফলিত করবে, তার দ্বারা সে সারাক্ষণ ধরে না ওই অন্বেষণ করে যাবে। কারণ আমি অন্তত গজতন্ত্র মিনারে বসে ছবি আঁকার কথা কোনোদিনও ভাবিনি, আর আঁকিও না। সেখান থেকে আমি ওকে দেখছি খুব ব্যতিক্রম, কারণ ওর সত্যি ছবি বিক্রি করে খাওয়ার কোনো দায় নেই, যার জন্য হয়তো এত বড় বড় ক্যানভাসের মধ্যে অবলীলাক্রমে একটার পর একটা লাইনকে ভেঙে চুরমার করে দিয়ে নেক্সট 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 এর পরবর্তী কী ধাপ আছে তার একটা খোঁজ রাখা, একটা সার্চিং করা, এটা সমাজ ছবিতে মারাত্মক আছে। নটরাজ মানে প্রলয়, তো মানে এমন একটা তখন অবস্থা হয়েছিল, আমরাও চাইছিলাম একটা বিশাল চেঞ্জ, একটা প্রলয় চাইছিলাম। তো মানে আমার তখন ভাবছিলাম যে একটা প্রলয় হোক, সব কিছুই তছনছ হয়ে যাক, এত এত নিষ্ঠুরতা, এত মানে অনাসৃষ্টি আর নেওয়া যাচ্ছে না। সিম্পলিসিটি, কোথাও বোধহয় সেই রবীন্দ্রনাথের কথায় সহজ কথা যায় না বলা সহজে। আপনাদেরকে বলতে পারি 10 তারিখ থেকে 16 তারিখ এই মে মাসের এই এক্সিবিশনটা চলছে একাডেমি সেন্ট্রাল যে গ্যালারি আছে সেখানে। ঠোঁট কত প্রকারের হয়, মানে অষ্ট অধর নয়, চঞ্চু, বিক, কত রকমের হয়, ঠোঁট কি বলে, যদি এইভাবে ভাবতে চান একদিন চলে আসুন, দুপুর থেকে বিকেল পর্যন্ত কাটিয়ে যান, শিল্পীকেও সঙ্গে পেয়ে যাবেন।
ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায় আমরা আজকে পেয়ে গেছি শিল্পী সনাতন দিন্দাকে। সনাতন দা, তোমার আঁতুড়ঘর বলা যায় এই জায়গাগুলোকে। তো সেখানে আজকে সমাধির এক্সিবিশন উদ্বোধন করলে ছবিগুলো কেমন লাগলো? যদিও এইভাবে প্রশ্নটা করা উচিত নয়। আসলে না, আমরা এই সময় দাঁড়িয়ে খুব আপেক্ষিকভাবে বলতে পারি এটা ভালো এটা মন্দ। ভালো বললাম তো ল্যাটা চুকে গেল, কিন্তু যদি খারাপ বলি তাহলে আমাকে ঘুরিয়ে প্রশ্নটা করতে কেন খারাপ, তারপরে কেন প্রশ্নগুলো আসে। আর একজন শিল্পী যখন কাজ করছে তার অনেক ভাবনা চিন্তা ঘোরাফেরা করে। আমরা এক ঝলকে যে সব দেখে বুঝতে পারি ব্যাপারটা তাও নয়। হয়তো খুব আপেক্ষিকভাবে ভালো বলে চলে যেতে পারি, কিন্তু সময়ের কাজের মধ্যে না অদ্ভুত একটা আয়রনই রয়েছে, যেটা সময়ের প্রতিফলন রয়েছে এবং ওর অদ্ভুত একটা স্বপ্নে বিচরণ করে। আসলে এটা স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। আচ্ছা, যারা সারাক্ষণ ধরে ওকে তাড়া করে বেড়ায়, হন্ট করে বেড়ায়, এবং সেই নিঃশব্দের প্রতিধ্বনি না প্রতিফলন ঘটেছে এই ক্যানভাসের মধ্যে। কারণ মানুষগুলো মানুষের মতন নয়, কাক পক্ষীগুলো তাদের মতন করে না, অদ্ভুত এক বিচিত্র জীব। মানে আমার তো দেখছি, ঘুরছি ফিরছি, রবি ঠাকুরের কথা মনে পড়ছে, কোনো সময় উইলিয়াম ডিকুনিংয়ের কথা মনে পড়ছে, অনেক কবিতা রয়েছে এর মধ্যে, অনেক মানে একটা ক্যানভাসের মধ্যে অনেক কিছু না বলা কথা, অদ্ভুত একটা মানে ডায়লামা রয়ে গেছে এর মধ্যে। মানে আমি হয়তো ছবির বিশেষজ্ঞ নই, ছবি আঁকি, আরও বিশ্লেষণ করাও আমার কাজ না, সেটা হলে পরেও হয়তো ক্যামেরার আড়ালে হবে, কিন্তু তোমার এই কাজের ধারাটা থাকুক এবং আরও অন্যভাবে হোক। কারণ যারা রেগুলার বেসিসে পেন্টিং করে বা পেন্টিং নিয়ে পাস আউট, তারা হয়তো এত সাহস নিয়ে কাজ করতে পারে। কারণ তোমার ছবি বিক্রি করে খাওয়ার কোনো দায় নেই, দায়টাও নেই, পিছুটানও নেই। না, পিছুটান থাকতে পারে, হ্যাঁ, বিখ্যাত হওয়ার পিছুটান থাকতে পারে, বা সেই যার জন্য ছবি আঁকা, যে আমি ছবি এঁকে বাড়িতে সাজিয়ে রাখিনি, আমি জনসমক্ষে দেখাচ্ছি, এবং তার জন্য দাদা রয়েছেন, হ্যাঁ, এবং ওনার ছেলে, হ্যাঁ, চ্যাম্পিয়ন ছেলে। তো সবাই মিলিয়ে একটা পরিবারের সঙ্গে কথা হচ্ছিল, ও বন্ধুবান্ধব কম, মানে আমার মতন হাতে করে এই আমরা রান্না করতে ভালোবাসি, গার্ডেনিং করতে ভালোবাসি, সেম একই পরিবার। আর ইনি তো মানে খুঁটি ধরে রেখে দিয়েছেন, হ্যাঁ। শুনছিলাম না, এটাই হওয়া উচিত। তো মানে একটা মানুষ শুধু সারাদিন ধরে ছবি আঁকবে আর কিছু করবে, তাই হয় নাকি? মানুষ তো আফটার অল। তো এই জন্য বিভিন্ন রকম সমাজের বিভিন্ন ক্ষেত্রে ঘুরে বেড়ানো, দেখা, সজাগ, এবং যা কিছু দেখছি তার বাইরেও কিছু দেখার কিছু সেটা আমি রিলেট করতে পারছি। এই নয় যে যারা ছবিটা বোঝেন তারা, এমনি সাধারণের কাছে রিলেট, যেমন আমি ছবি নিয়ে অতটা বুঝি না, কিন্তু দেখে বুঝতে পারছি, তো রিলেট করতে পারছি। আমরা কি সব বুঝি? যারা ছবি আঁকা, আমি তো দীর্ঘদিন ধরে ছবি আঁকা চর্চা করছি। আপনারা কি বলেন? সনাতন দিন্দা বলছেন আমি কি ছবি আঁকার কিছু বুঝি? না, কিছু না, সব বুঝি। হ্যাঁ, হয়তো কিছু টেকনিক বুঝি, কিছু পড়াশোনার ক্ষেত্রে হয়তো গভীরে ঢুকতে পারি, হ্যাঁ, দেখা না দেখা অদেখা সব কিছু মিলে একটা ডিসকোর্স। তোমার একটা এই রিসেন্ট পাস্টে আমাদের সবাইকেই নাড়িয়ে দিয়ে গেছে যে ঘটনা, অভয়াকাণ্ড, সেইটা নিয়েও একটা ছবি দেখলাম ওখানে। তোমার সেই সময় তোমার তুলি গর্জে উঠেছিল, আমরা দেখেছি সেই ছবি। মানে সময়টাকেও ধরে রাখছেন সমাজে। আসলে আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না। এটা সমাজ যেভাবে কাজ করেছে, ও ওই জায়গাটাকে ভয়ঙ্করভাবে ধরেছে, অদ্ভুত একটা মৃত্যুর নাচন, হ্যাঁ, সেটাকে ও কিন্তু প্রতিফলিত করেছে। ওখানে কতগুলো ক্যানভাস রয়েছে যেটা এই সিরিজের থেকে একদম আলাদা। আর এটাই তো হওয়া উচিত একজন শিল্পীর, যে সমাজ তাকে প্রতিফলিত করবে, তার দ্বারা সে সারাক্ষণ ধরে না ওই অন্বেষণ করে যাবে। কারণ আমি অন্তত গজতন্ত্র মিনারে বসে ছবি আঁকার কথা কোনোদিনও ভাবিনি, আর আঁকিও না। সেখান থেকে আমি ওকে দেখছি খুব ব্যতিক্রম, কারণ ওর সত্যি ছবি বিক্রি করে খাওয়ার কোনো দায় নেই, যার জন্য হয়তো এত বড় বড় ক্যানভাসের মধ্যে অবলীলাক্রমে একটার পর একটা লাইনকে ভেঙে চুরমার করে দিয়ে নেক্সট এর পরবর্তী কী ধাপ আছে তার একটা খোঁজ রাখা, একটা সার্চিং করা, যেটা তোমার ছবিতে মারাত্মক আছে। ওর ছবি কোনোটা কমপ্লিট নয়, আরও হতে পারে। এই যে একটা দোদুল্যমান অবস্থা, কোনো সময় ওর ছবিতে একবার ইতিহাসের কাছে যাচ্ছে, একবার ভবিষ্যতের দিকে তাড়া করে বেড়াচ্ছে,
এটা এই যে পোস্ট মডার্নিজম একটা চিন্তাভাবনা ওর মধ্যে রয়েছে, সেটা ওর শিক্ষা, ওর পড়াশোনার ফল। একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে আমরা এই মুহূর্তে আছি। সোমা বড়ালের বেশ কয়েকটি কাজের প্রদর্শনী এখানে চলছে। আমাদের সঙ্গে সমাধি আছেন। দেখতে পাচ্ছি যেটা কোথাও গিয়ে ঠোঁট, ঠোঁট মানে ওষ্ঠ বা অধর নয়, চঞ্চু যে ঠোঁট, আপনার সব কাজেই সেটার একটা মানে প্রতিফলন আছে। কি এই ছবিগুলোর মাধ্যমে আপনি কি বলতে চাইছেন যদি জিজ্ঞেস করি? অ্যাকচুয়ালি শোয়ের থিমটা হলো ইন দ্য সাইলেন্স অফ দ্য বিগ আ থাউজেন্ড স্টোরিজ টেল। আমার ছবির পাখির চঞ্চুকে নিয়ে করা, কারণ এই কোনো ওটা অ্যাপিলিং না, এটা কেরাটিন দিয়ে তৈরি, খানিকটা নির্জীব, ইনসেন্সিটিভ আমাদের ব্যাপার এই, এবং পাখির ঠোঁটটা পাখির জীবনযাপনের একটা পরিচয়। হ্যাঁ, পাখি ঠোঁট দিয়ে বাসা তৈরি করে, ওরা অস্ত্র, ওটা ওদের অস্ত্র, এবং ওরা খাবার আহরণও করে ঠোঁটের মাধ্যমে, খাওয়া যেটা বলে খাওয়া আর কি। হ্যাঁ, মানে আমি ছবির মধ্যে এই জিনিসটা এসেছে তার কারণ এই যে আমরা কথায় বলি যে সাপের মতো বিষ ধরলো, হ্যাঁ, তো এটা একটা মেটাফোর কিন্তু আমরা ইউজ করি, কথার মধ্যে ইউজ করি, বা মানে কাউকে বোকা বলতে বলি না, গাধার মতো কথা বলিস না, এই ব্যাপারটাকে আমার ছবিতে মেটাফরিক্যালি এগুলো এসেছে। যে এই ঠোঁটটা এসেছে তার কারণ আমার খানিকটা বলতে গেলে পাখিটাকে ইউজ করেছি, কারণ পাখি দুরকম হয়, একটা পোষ্য পাখি, একটা হলো বনের পাখি। তো আমি না ছিলাম পোষ্য পাখি, আর না ঠিক বনের পাখির মতো স্বাধীন। আমি একটা প্যাট্রিয়ট সোসাইটির অঙ্গ, তো বাড়িতে আমার মানে বড় ছেলেদের জন্য যে দরজা ছিল, আমার জন্য জানলাটাই ছিল গড়াতবিহীন জানলা, যেখান থেকে আমার মন যাতায়াত করতে পারতো। হয়তো আমি সবসময় পারতাম না, বা এখনও সেইভাবে সম্ভব না, কারণ আমি তো সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তো গিয়ে কোনো কাজ করার থেকে মানে সামগ্রিক চরিত্রটাকে নিয়ে কাজ করাটাই চলে। তো পাখির ঠোঁটটা আমার ওই জায়গায় এসেছে যে আমরা না বলেও অনেক কথা থাকে, বা কথাগুলো জমতে জমতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, যেমন কেরাটিনটা যেমন শক্ত জিনিস, পাখির ঠোঁটের মতো নির্জীব, আমাদেরও কথা জমতে জমতে শক্ত হয়ে যায়, কিন্তু সেটা এক্সপ্রেস করা হয় না। তো এই জন্যই পাখির ঠোঁটটাকে আমরা ইউজ করি। এই আমরা একটু যদি এগিয়ে আসি, এই ছবিটা যেটা দেখতে পাচ্ছি আমি পেঁচা একটা দেখতে পাচ্ছি, মানে এই আসলে এইগুলো আমি করেছিলাম আরজি করের যে ঘটনা ঘটেছিল, হ্যাঁ, সেই নৃশংস ঘটনা আমরা সবাই, আমরা শহর কেন সারা পৃথিবী দেখেছি, সবার জীবনে যে সাংঘাতিক নাড়া দিয়েছে, এবং আমরা র্যালি করেছি, বেরিয়েছি, প্রতিবাদ করেছি। এই যে তখন ধর্ণা মঞ্চ হয়েছে, এই যে একটা এই যে শিরদাঁড়া, তখন যেন মানুষের শিরদাঁড়া নেই, পুলিশের শিরদাঁড়া নেই, এইরকম একটা যে তখন অবস্থা চলছে, এটা সাংঘাতিক অবস্থা। এই ছবিটা নাম দেখুন, হোয়েন সাইলেন্স ব্রেক, মানে আমরা মানে দেখতে 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 সামাজিক অবক্ষয় দেখতে দেখতে যে মানে আধমরা হয়ে গেছে, কিন্তু যখন একটা সময় মানুষ আর সহ্য করতে পারে না, তখন বাউন্স ব্যাক করে। তো সেই ব্যাপারে নিয়ে এই কাজ করা, হোয়েন ওমেন ক্রিয়েট গড, এইটা কাজটার মাধ্যমে আমি এই যে একটা নটরাজ মানে প্রলয়, তো মানে এমন একটা তখন অবস্থা হয়েছিল, আমরাও চাইছিলাম একটা বিশাল চেঞ্জ, একটা প্রলয় চাইছিলাম। তো মানে আমার তখন ভাবছিলাম যে একটা প্রলয় হোক, সব কিছুই তছনছ হয়ে যাক, এত নিষ্ঠুরতা, এত মানে অনাসৃষ্টি আর নেওয়া যাচ্ছে না। সেই হিসেবে দেখুন রক্তে একটা লাল ব্যাপারটা এসেছে, যে ভয়ঙ্কর, যে তার সঙ্গে বিষ কোথাও গিয়ে একদম ওই বিষটাও আছে, বিষও রয়েছে, এখান থেকে যদি দেখেন একটু থেকে দেখতে পাবেন। মানে এদিকটা আসি আমরা, মানে আপনারা বুঝতে পারছেন যে একটা মানুষ যখন তিনি নিজেকে প্রকাশ করতে চাইছেন, নট নেসেসারি রাস্তায় নেমে আমাকে মিছিলে নেমে প্রকাশটা করতে হবে। ক্রিয়েটিভ মানুষ, যে সৃষ্টিশীল মানুষ, তিনি তার সৃষ্টির মধ্যে দিয়েও, হ্যাঁ, মানে সেটার মধ্যে দিয়েও প্রতিবাদটা রাখা যায়। এই ছবিটা খুব ইন্টারেস্টিং লাগছিল, টাগ অফ ওয়ার বোধহয় এটা।
মানে আমাদের এটা করেছে আমাদের দৈনন্দিন জীবনে যে টানা পড়েনি সবসময় একটা সবকিছু ফেভারেবল হয় না, তো একটা ইকুইলিব্রিয়াম রাখার হ্যাঁ, চেষ্টা করি আমরা। এখানেও সেই ঠোঁটের ব্যাপারটা আসছে, একদম। এখানেও আসছে, ওদিকেও আর দেখবেন ওই ঘটনার পর থেকে সবকিছুর মধ্যে একটা স্পাইনাল স্পাইনটা আসছে। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য সিজারা সোজা হয়, এটাই এখানে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা কতটা সারাক্ষণ পিঠে চেপে আছে। কন্ট্রোল করছে আমাদের, আমরা একদম নেবে গেছি, ধারে নেবে গেছি এই সীমানায়। কতদিন ধরে এগুলোর জন্য তো একটা মানে প্রস্তুতি দরকার হয়, সেটা কতদিন লেগেছে? এই ছোটবেলা থেকেই আঁকা শিখতাম, আর মধ্যবিত্ত 5টা পরিবারের মতো, কিন্তু তারপর বন্ধ হয়ে যায়। আমি হিস্ট্রি নিয়ে পড়ি, হিস্ট্রি এমএ পড়ি, তারপর বিয়েতে সংসার, ওরা যখন একটু বড় হলো তখন আবার আঁকা শুরু করা, মানে ওর হয়তো সময়টা পেলেন? হ্যাঁ সময় পেলাম, বা আমরা ছোটবেলায় দাদিদের সাথে এক্সিবিশনগুলো দেখতে যেতাম, অবাক লাগতাম যে এগুলো মানুষ করতে পারে, ওই একটা প্যাশন আর কি ছিল ভেতরে, তো সেটাই আস্তে আস্তে বেরিয়েছে আর কি। কতক্ষণ দিনের মধ্যে কতক্ষণ মানে সময় এখন তো পান? আমার নিজের একটা আছে, মানে স্টুডিও আছে, সেখানে কাজ করি, বাড়িতেও কাজ করি, মোটামুটি চেষ্টা তো করি 5 ঘন্টা দেওয়ার 5-6 ঘন্টা দিই। তার বাইরে প্রচুর পড়তে হয়, আর নিজের সংসার নিজের আপনার ইতিহাসে মানে আমি ইতিহাস history নিয়ে, হিস্ট্রি নিয়ে মাস্টার কি বিষয় ছিল? আমার ছিল মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি। কাজ কোথাও করতে গিয়ে গিয়ে তখন- আমাদের জীবনে আমরা যা পাই, যা আমাদের কি বলবো, যেগুলো আহরণ করি, সেগুলো রিফ্লেকশন তো কোথাও থাকেই। আমাদের গোটা জীবনে যা করি তার মধ্যে তো রিফ্লেকশন তো থাকেই। ইতিহাস আপনাকে কিভাবে এই কাজটাতে মানে কি বলবো ব্যাকআপ দিয়েছে? দেখুন, হিস্ট্রি আপনি ভালো করে যদি পড়েন, এই অ্যানালিটিক্যাল যে ব্যাপারটা থাকে যে কোনো জিনিসের হিস্ট্রি পড়তে গিয়ে, তো ওই যে অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনাটাই যে কোনো কাজের মধ্যে এটাই বলবো ব্যাকআপ দিয়েছে। কারণ একটা ঘটনা ঘটছে বা যাই হোক না কেন, আমরা সেটাকে যতক্ষণ না একটা ভাবনা চিন্তা করি বা মানে এইভাবে ভাবি, তখন তো আসে না একটা চুলচেরা বিশ্লেষণ বা একটা লেয়ার। হ্যাঁ, মানে একটা লেয়ারে বাই লেয়ার যে ঘটনাগুলো ঘটে এবং তার যে একটা প্রভাব পড়ে আমাদের মনের ওপর, যে আমরা যা দেখি যতটা সিম্পল লাগে ততটাই কি ব্যাপারটা সিম্পল, তা তো নয়। আমরা দেখুন জনগণকে নিয়ে ভেবেছি এতদিন, যা পশ্চিমবঙ্গে থেকে আমাদের যে এক্সপিরিয়েন্স, তো আমরা এই যে জনগণের যে মাস ভোট, তো ভোটার কারা, কেন এতদিন এইভাবে চলেছে, তো একটা মাস সংখ্যক ভোটার যারা ভোট দিয়েছে, তারা ঠিক আছে, তাদের গরিব বা একটা রয়েছেই, আমাদের মধ্যে এই সমস্যা তো রয়েছেই, কিন্তু এই যে পাখির ঠোঁট, কাকের ঠোঁটের মধ্যে যে আমরা মাছটাকে যদি দেখাই, তো ঠিক আছে, সে পোর বা সেটা পুয়ার বা রিচ, এইটা কিন্তু এইভাবে আমরা ভাবতে পারি না যে সে পুয়ার মানেই সে ভীষণ সিম্পল বা ভীষণ সে লাচার বা মানে একদম তার মানে দুর্বল না, কিছুই করতে পারছে না। আর এইও না যে বড় লোক বা অবস্থাপন্ন মানেই সে ভীষণ ক্রুকের বা এইভাবে হয়েছে। এই জিনিসটাকে যে যেমন এটা একটা অবস্থা, অর্থনৈতিক অবস্থা, একটা মানুষের ক্যারেক্টার। আমি পার্টিকুলার কোনো মানুষকে নিয়ে কাজ করি না, বাট আন্তরিক তার চরিত্রটাকে নিয়ে, মাসটাকে নিয়ে আমরা কাজ করি। তো এটার মধ্যে একটা কাকের ঠোঁটটা দিয়েছে, কারণ কাকে মানে আমাদের এমন অবস্থা হয়েছিল যে আমরা মানে উচ্ছিষ্ট খেয়ে রয়েছি জানো, ওই জন্য কাকের ঠোঁটটাকে দিয়েছি। এবং কাক কিন্তু একটা ধূর্ত প্রাণীর মানে আমরা বৈশিষ্ট্য, যে তার অধিকারটা বুঝে নিতে মানে সে কিন্তু জানে, তো সেই জিনিসটাকে এটা ডেপিক্ট করেছে। তার সঙ্গে তার পাঁজরাগুলোও বেরিয়ে এসছে কোথাও, কঙ্কাল সার একটা অবস্থা, ইকোজ অফ এমপ্টিনেস, এটাকে বোধহয় অক্সিমোরন বলে, যে এমপ্টিনেস তার সেটাও এখানে কি বলবো ম্যানিফেস্টেড হচ্ছে। যদি আপনাদের এরকমভাবে দেখাই, এই ছবিটাতেও সেই শূন্যতাটাই আছে। টিয়া পাখিটা একটা মানে আমরা এটা একটা, কিন্তু এই যে এই জিনিসটা, এই যে গরিমা, টিয়া পাখি যে ঠোঁট, একটা গরিমা, এই গরিমাটাকেও কাঁধে করে নিয়ে বইছে, কিন্তু তার অবস্থা দেখুন এইরকম, তার একটা মানে হাহাকার রয়েছে, একটা অভাব দারিদ্র রয়েছে, এই জিনিসটাকে দেখিয়েছে আর কি। মানে এই ছবিটা তো খুব বোল্ড একটা ছবি, খুব বোল্ড, একদম বেরিয়ে আসছে, আনফোল্ডিং দ্য সিম্পলিসিটি। কোথাও বোধহয় সেই রবীন্দ্রনাথের কথায়, সহজ কথা যায় না বলা সহজে। আপনাদেরকে বলতে পারি 10 তারিখ থেকে 16 তারিখ এই মে মাসের এই এক্সিবিশনটা চলছে একাডেমি সেন্ট্রাল যে গ্যালারি আছে সেখানে,
ঠোঁট কত প্রকারের হয়, মানে ওষ্ঠ অধর নয়, চঞ্চু বিক কত রকমের হয়, ঠোঁট কি বলে, যদি এইভাবে ভাবতে চান একদিন চলে আসুন, দুপুর থেকে বিকেল পর্যন্ত কাটিয়ে যান, শিল্পীকেও সঙ্গে পেয়ে যাবেন।